তো যা ইচ্ছা তাই কর, আমি নিচে গেলাম। তবে একটা কথা মাথায় রাখিস, তোর এমন আচরণের জন্যই কিন্তু তুই রীতিতাকে হারাবি। চাচু। আশফাক মীর আর এক মুহূর্ত দেরি করলেন না, বড় বড় পা ফেলে সেখান থেকে দ্রুত বেরিয়ে এলো। আফরোজা শেখ এখনো অতিথিদের সামনে নিজের ভারসাম্য রাখার চেষ্টা করছেন, মুখে সৌজন্যের হাসি, কিন্তু ভেতরে একরাশ লজ্জা আর ক্লান্তি, অপরাধ বোধ গলায় বললেন, আমার এই ছেলেটা একটু বদমেজাজি, কিছু মনে করবেন না প্লিজ। আসলে সব ভাই বোনের মধ্যে ওর রাগটা একটু বেশি, হুটহাট রেগে যায়, আবার একটু পরে ঠিক হয়ে যায়। আপনারা এসব নিয়ে চিন্তা করবেন না, আদনান কিন্তু একদমই এরকম না। তারেক রায়ান হালকা হাসার চেষ্টা করে বললেন, জি, আমরা আগে থেকেই আপনার ছেলের সম্পর্কে জানি, আর আদনানের সম্পর্কেও খোঁজখবর নিয়েছি। আমাদের কোনো আপত্তি নেই, আপনি বিয়ের কথাবার্তা এগুতে পারেন। এই কথায় আফরোজা শেখের চোখে ঝিলিক ফুটে উঠল। এক মুহূর্তে তার ক্লান্ত মুখে ফিরে এলো রাজকীয় প্রশান্তি, হালকা হেসে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, তাহলে এবার তো মিষ্টি মুখ করাই যায়। হালিমা, বানি, কে বলো তো মিষ্টি নিয়ে আসতে। হালিমা বেগম ধরফরিয়ে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। চারিদিকে আবার কথাবার্তা শুরু হলো, কিন্তু পরিবেশে একটা টানটান নীরবতা এখনো রয়ে গেছে। সবার মনে লেগে আছে একটু আগে ঘটে যাওয়া ঝড়ের প্রতিধ্বনি। এই সময় আহিয়া এসে বসে রিদির পাশে, এতে রিদি একটু সরে বসলো। আহিয়া অবাক হয়ে রিদির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? আসার পর থেকে তুই আমার সাথে কথা বলছিস না কেন? রিদির ঠোঁট চেপে ফিসফিস করে বলে উঠল, কি কথা বলবো তোর সাথে? আজকে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য তুই দায়ী। আহিয়া বেশ খানিকটা অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে বিস্ময়ের সাথে বলল, আমি কি করেছি? তুই তোর মাকে বলেছিস আমাকে যেন আদনানের জন্য বউ করে আনে, তাই না? আহিয়ার ঠোঁট জোড়া ফাঁক হয়ে যায়, সে এক মুহূর্ত থম মেরে বসে থাকে, অতঃপর রিদির কানে ফিসফিস করে বলল, আজব, আমি যখন জানি তুই ভাইয়াকে ভালোবাসিস, তাহলে আমি আদনান ভাইয়ের কথা কেন বলবো? বিশ্বাস কর রীতি, আমি আম্মুকে কিছুই বলি নাই। হৃদি চোখে অবিশ্বাসের ছায়া নিয়ে তাকালো তার দিকে। সেদিনও তো তুই আদনানের কথা বলেছিলি, আমি বিশ্বাস করি না। আমি সত্যি বলছি, আম্মু নিজে থেকে আদনান ভাইয়ের জন্য তোকে পছন্দ করেছে। আর তাছাড়া আমি তো নিজেও জানতাম না যে আদনান ভাইয়ের জন্য যে মেয়ের কথা বলছে সেটা তুই। আজকে তোকে দেখে আমিও অবাক হয়েছি। হৃদি ভ্রুকুচকে আহিয়ার দিকে তাকিয়ে রইল, তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে নরম হয়ে এলো। সে বুঝতে পারছে আহিয়া সত্যি বলছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিচু গলায় বলল, আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর বলতে হবে না। আহিয়া একটু স্বস্তি পেল, চোখ তুলে তাকাতে অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি আটকে গেল আদনানের দিকে। আদনান তখন তাদের দিকেই তাকিয়ে আছে। আহিয়া অস্বস্তিতে একটু নড়েচড়ে সোজা হয়ে বসে। এমন সময় সিঁড়ির ধাপে পায়ের শব্দ হতেই ড্রয়িং রুমে বসা সবার চোখ ঘুরে যায় সেই দিকে। আহাদ কেমন নির্লিপ্ত ভঙ্গিতে নেমে আসছে, হাতে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে সে সিঁড়ির ধাপে পা রেখে সরাসরি তাকায় হৃদির দিকে। হাতে থাকা ব্যান্ডেজ দাঁতের সাহায্যে গিট দিয়ে উঁচু গলায় ডেকে উঠল, কোকো, সিরিয়াস? আহাদের ডাক শুনে সঙ্গে সঙ্গে হাজির হলো তার দুই পোষা কুকুর। আহাদ একটু ভঙ্গি করে এসে বসলো ড্রয়িং রুমের এক কোণের সোফায়। টেবিল থেকে একটা লাল বল নিয়ে পা দুটো টেবিলের উপর তুলে দিল। এরপর একরকম খেলতে শুরু করে তাই দুই পোষা প্রাণীর সাথে। একবার লাল বলটা ছুঁড়ে মারে দূরে, আর তার পোষা কুকুর দুটো দৌড়ে গিয়ে মুখে তুলে এনে আহাদের হাতে তুলে দেয়। তার এই অদ্ভুত ভঙ্গিমা আর খেলায় ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এই তো একটু আগেও কত তুলকালাম করলো, অথচ এখন সম্পূর্ণ শান্ত। আহাদ এবার লাল বলটা ছুড়ে দিয়ে জোরে ডেকে উঠল। ঋতু, ঋতু। ঋতু তাকাতেই আহাদ দু আঙ্গুল দিয়ে ইশারা করে কাছে ডাকলো। ঋতু দ্রুত আহাদের সামনে এসে দাঁড়ায়। আহাদ ঘাড় বাঁকিয়ে তাকালো আদনানের দিকে, অতঃপর হালকা হেসে বলল, বাড়িতে বিয়ে হচ্ছে অথচ আমি মিষ্টি পেলাম না। যা মিষ্টি নিয়ে, কুইক। এই বলেই দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে এলো। ঠোঁট কামড়ে আহাদ মিষ্টির দিকে তাকিয়ে থেকে হঠাৎ জোরে হেসে উঠল, একটা উগ্র অচেনা হাসি। আফরোজা শেখ ছেলের এমন অদ্ভুত কাণ্ডে বিরক্ত হলেন। জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করতে আহাদ তার হাসি থামিয়ে দিল। এরপর একটা মিষ্টি তুলে নিয়ে আদনানের দিকে তাকিয়ে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, বেস্ট অফ লাক ভাইয়া। আদনানের মুখ শক্ত হয়ে গেল, তার চোয়ালের পেশি টান টান। ভালোই করে বুঝতে পারলো আহাদ ভিতরে ভিতরে কোনো ষড়যন্ত্র করছে। আহাদ এবার তার পোষা কুকুরের গায়ে হাত বুলাতে বুলাতে বলল, তোরাও মিষ্টিমুখ করবি নাকি? হাগর, হাগর, হা 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 হা।
আহাদ এসব কর্মকাণ্ডে উপস্থিত সবাই বিরক্ত হলো। তারেক রায়হান ধৈর্যে চরম পর্যায়ে পৌঁছে গেল, তবুও নিজেকে সংযত করে শক্ত হয়ে বসে রইলেন। ফরিদা বেগমও চুপচাপ বসে শুধু তাকিয়ে রইল। তবে তানভীরের কাছে বিষয়টা খুব কৌতূহলী মনে হলো। সে আহাদের ভাবভঙ্গিতে মাঝে মাঝে হেসে ফেলে। হৃদি আহাদের এই পরিবর্তনের কারণ বুঝতে পারল না। কেমন অস্থিরতা হলো তার। নিজেকে সামলিয়ে উঠে উপরের দিকে যেতে নেয়। তখন আফরোজা শেখ জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? জি জি ওয়াশরুমে। তিনি সাথে সাথে আদনানের দিকে তাকিয়ে বললেন। আদনান, হৃদিতাকে ওপরে নিয়ে যাও। আদনান বিরক্ত মুখে উঠে হৃদিতাকে নিয়ে উপরে চলে যায়। তারা করিডোর পার হতেই আহাদ তড়াক করে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে তাদের পেছনে সিঁড়ি ভাঙতে লাগলো, চোখে বিদ্রুপের হাসি। দুই কুকুর তার পেছনে ছুটল। আদনান হৃদিতাকে আহিয়ার রুমের কাছে রেখে নিজের রুমে চলে যায়। হৃদি আহিয়ার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আবারও বেরিয়ে আসে। আর তখনই সামনে পড়ে আহাদের। হৃদির বুকটা ধরফর করে উঠে। একটা শুকনো ঢোক গিলে আহাদ হালকা হেসে বিদ্রুপ মেশানো গলায় বলল, আমাকে ভয় পাচ্ছেন নাকি ভাবিজি? আহাদের মুখে ভাবি ডাক শুনে মুহূর্তে হৃদির জগৎ উল্টে গেল। সে কি ঠিক শুনছে? আহাদ রাজা তাকে ভাবি সম্বোধন করছে। হৃদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আহাদ হাসলো আরো প্রশস্ত হয়ে। এবার একটু ঝুঁকে এসে দুই আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, ভাবিজি, পুরুষ নারীর চোখের প্রেমে পড়ে, পুরুষ কিন্তু নারীর চুলের প্রেমে পড়ে, পুরুষ কিন্তু নারীর আঙুলের মায়ে পড়ে, পুরুষ কিন্তু নারীর ছায়ারও মায়ে পড়ে ভাবিজি। বাকি কথাগুলো নাই বললাম? সাবধান ভাবিজি, দেবর পড়ে যেতে পারে মায়ায়। তার কথা শুনে রীতি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এক বিন্দু পরিমাণ নড়ার শক্তিও যেন তার নেই। আহাদ পা থেকে মাথা পর্যন্ত পরখ করল হৃদিকে। হৃদির মনের অবস্থা বুঝতে পেরে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাই দ্য ওয়ে, শাড়িটা সুন্দর, শাড়িটা মানিয়েছে আপনার শরীরে। এই বলে চোখ টিপে দিয়ে পাশ কাটিয়ে হৃদির গা ঘেঁষে চলে গেল। হৃদি পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর তখনই পাশের রুম থেকে আদনান বেরিয়ে আসে। হৃদিকে এভাবে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তে দ্বিধা করে এগিয়ে যায় তার দিকে। কাছে এসে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম? হৃদি চোখ তুলে তাকে আদনানের দিকেই প্রথম আদনান কোনো কথা বলছে তার সাথে। হৃদি এক মুহূর্ত তাকিয়ে থাকে তার চোখের দিকে, বোঝার চেষ্টা করে আসলে তার জীবনের মোড় কোন দিকে ঘুরতে চলেছে। আদনান ভ্রু কুচকাতে হৃদি মাথা নেড়ে বলল, ও না, না কিছু না। তাহলে এবার নিচে যাই। হৃদি শুধু চোখের ইশারা করলো। এরপর দুজনেই করিডোর পেরিয়ে নিচের দিকে হাঁটা দিল। দূর থেকে আহাদ সেদিকে তাকিয়ে নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে একটা বাঁকা রহস্যময় হাসি দিল। ড্রয়িং রুমে যেন নিস্তব্ধতার এক অদ্ভুত আস্তরণ পড়েছে। ঘড়ির টিকটিক শব্দটা যেন এই নীরবতার বুক চিরে প্রতিধ্বনিত হচ্ছে। উপরতলা থেকে ধীরে ধীরে নামছে আদনান আর হৃদিতা। দুজনের মুখে যেন কিছু অনুচ্চারিত অনুভবের ছায়া। হৃদি নেমে গিয়ে বসলো আহিয়ার হালিমা বেগমের মাঝখানে, আর আদনান গিয়ে বসলো সোফার অপর প্রান্তে। আহাদ উপরের করিডোরে গ্রিলের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ যেন ছুরির মতো বিদ্ধ হয়ে আছে সোজা হৃদির উপর। হৃদি তখন কথা বলছে হালিমা বেগমের সাথে, কিন্তু হঠাৎই তার দৃষ্টি গিয়ে থামল আহাদের সেই গাঢ় বাদামি চোখের চাহনিতে। হৃদির বুক কেঁপে উঠল অজানা অনুভবে। অস্বস্তি চেপে রেখে সামান্য নড়ে চড়ে বসলো, কিন্তু আহাদের চোখ সরল না। সে তাকিয়ে রইল নিবিষ্ট, তীব্র এবং ভেতর থেকে জ্বলন্ত অগ্নিদাহ নিয়ে। এই অদ্ভুত চোখাচোখি এড়ালো না বিচক্ষণ আফরোজা শেখের দৃষ্টি। তার কপালে গভীর ভাঁজ পড়ল। নিজের ছেলের পাগলামো আর এই মুহূর্তে হৃদির দিকে তাকিয়ে থাকা চোখের ভাষা পড়তে বেশিক্ষণ সময় লাগলো না। তার ছেলের সেই চোখের ভাষা তাকে ভীত করলো। মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা বয়ে গেল। একটা প্রশ্ন যেন বুকের ভিতর কেঁপে উঠল নিঃশব্দে। তবে কি সে কোনো ভুল করছে? ঠিক সেই সময় মূল দরজা খুলে প্রবেশ করলেন আমজাদ মীর। তার আগমনে ঘরের বাতাসে যেন এক ভারী স্রোত বয়ে গেল। সবার দৃষ্টি ঘুরে গেল তার দিকে। গম্ভীর সুউচ্চ, কিন্তু মুখে অল্প ক্লান্তির ছাপ। দরজার কাছে দাঁড়িয়ে তিনি এক মুহূর্ত থেমে গেলেন। তার চোখে বিস্ময়। তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চুলকে ভাবতে লাগলো। তাকে বলা হয়েছিল সে যেন আজ একটু আগেই আসে। কাজের চাপে সে কথা ভুলে গিয়েছিলেন। এখন এসে দেখছেন ঘটনার গতি তার অনুপস্থিতিতেও থেমে নেই। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন হল ঘরের মাঝখানে। তারেক রায়হান তাকে দেখে শ্রদ্ধা ভরে উঠে দাঁড়ালেন। আমজাদ মীর এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলেন। অতঃপর মুখে হালকা হাসি এনে বললেন, আরে বসুন বসুন, এখন তো কেবল সম্পর্ক শুরু। দুজন মিলে গল্প গুজব করব, জমিয়ে আড্ডা দিব, সেসব তো এখনও বাকি আছে। তারেক রায়হান বিনীতভাবে হাসলেন আর আবার বসলেন নিজের নির্দিষ্ট জায়গায়। আমজাদ মীরও বসে পড়লেন আফরোজা শেখের পাশে। এক গ্লাস পানি হাতে নিয়ে চুমুক দিলেন। আর ঠিক সেই মুহূর্তে চোখ গিয়ে থামলো সামনে হাত জড় করে বসে থাকা হৃদিতার উপর। হৃদিকে দেখে তার গলায় চুমুকের পানি হঠাৎ বিদ্ধ হলো। কক্ষ করে কেসে উঠলেন। এবার তার দৃষ্টি ঘুরে গেল উপরতলার দিকে। সেখানে আহাদ এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার সেই তীক্ষ্ণ চাহনিতে আরও কয়েকবার কেসে উঠলেন আমজাদ মীর। আফরোজা শেখ এগিয়ে এসে একটু অস্থির গলায় জানতে চাইলেন,
কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? আমজাদ মীর কাশির ভেতরে চোখ তুলে তাকালেন নিজের স্ত্রীর দিকে। অতঃপর আরও দুবার কেশে নিয়ে গলা পরিষ্কার করে বললেন, না কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠান্ডা পানি মুখে নিয়েছি তো, তাই হয়তো গলা বসে গেছে। আফরোজা শেখ এবার একটু শান্ত হয়ে বসলেন। আমজাদ মীর কোনো রকম নিজেকে আর পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। সামান্য বিরতি চেয়ে মৃদু হেসে আশফাক মীরের দিকে তাকালেন, একটা নীরব ইঙ্গিত করলেন চোখের ইশারায়। অতঃপর নিজের রুমের দিকে হেঁটে গেলেন। আশফাক বুঝে মাথা নেড়ে তার পিছু নিল। দরজা বন্ধ হতে আমজাদ মীরের কণ্ঠ গর্জে উঠল, এসব কি হচ্ছে আশফাক? আদনানের সঙ্গে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর তোর ভাতিজা শান্তশিষ্ট হয়ে সেটা দেখছে। আশফাক মীর বিদ্রুপের ঠোঁট বেঁকিয়ে হেসে উঠল, তোমার ছেলে আর শান্তশিষ্ট? হাসালেন ভাইজান। বাড়িতে এসেই যে তুলকালাম করেছে সেটা দেখলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করতেন। আমজাদ মীরের ভ্রু গাঢ় হলো, চোখ ছোট ছোট করে গভীর চিন্তা করে বললেন। তাহলে এখন হঠাৎ করে শান্ত হলো কেন? আমজাদ মীর বিরক্ত হয়ে গলা ভারী করলেন, এত তামাশা করার কি আছে? সবাইকে গিয়ে সত্যিটা বলে দিলেই তো ঝামেলা মিটে যায়। শুধু শুধু এত হরতাল করার মানে কি? একটু থেমে আবারও দৃঢ় স্বরে বললেন, আমি এখনই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এভাবে লুকোচুরি খেলে কোনো লাভ নেই। তিনি পা বাড়াতে আশফাক তীক্ষ্ণ কণ্ঠে বলল। আমজাদ মীর থেমে ঘুরে তাকালেন। মানে? আশফাক এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, তুমি ভুলে যাচ্ছ কয়েকদিন আগের খবরটা। তোমার ছেলের জন্য রিদিতা মেয়েটা মাঝখান থেকে আহত হয়েছিল। আহাদের বয় এখন যদি তাদের সম্পর্ক নিয়ে কোনো নিউজ সামনে আসে, তাহলে নির্বাচনের আগে শত্রুরা রিদিকে টার্গেট করবে আহাদকে জব্দ করতে। তাই ও চাই নির্বাচন অবধি যেভাবে চলছে চলুক। আমজাদ মীর এক নিঃশ্বাস ফেলে বিরক্তিকর ভঙ্গিতে বললেন, নির্বাচন শেষ হলেই কি আমাদের শত্রুর সংখ্যা কমে যাবে আশফাক? রাজনীতির জগতে সারা জীবনই শত্রুদের আনাগোনা থাকবে। তাই বলে কি নিজেদের গুটিয়ে নিতে হবে? এত ভয় নিয়ে রাজনীতি করা যায় না আশফাক। তোমার ভাতিজাকে বুঝিয়ে দিস। তার কথা শেষ হতে না হতে দরজার পাশে গম্ভীর গলায় শোনা গেল, আহাদ রাজা আল্লাহর দুনিয়ায় ভূত আর আল্লাহর বান্দিরে হারানোর ভয় ছাড়া অন্য কিচ্ছুকে ভয় পায় না। দুজন একসাথে চমকে তাকালেন দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে আহাদ, দুই হাত পকেটে, চোখে একরাশ চ্যালেঞ্জ। আমজাদ মীর দ্রুত এগিয়ে এলেন। তাহলে কি এখন তুমি ঘরে বসে বসে এসব তামাশা দেখবে? অন্তত সবাইকে জানিয়ে রাখলে বিষয়টা এখানেই মিটমাট হয়ে যাবে। আহাদ সাথে সাথে জবাব দিল, এত সহজে সবকিছু মিটে যায় না বাবা। যদি তাই হতো আহাদ রাজা বসে বসে তার প্রেয়সীর বিয়ে দেখতো না। আমজাদ মীরের চোখ রাগে জ্বলে উঠল। তাহলে চাইছো কি তুমি? আহাদ বাবার দিকে তাকে একটা রহস্যময় হাসি দিল। অতঃপর ঝুঁকে এসে কৌতুকী গলায় বলল, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। এরপর ঘুরে দরজা ঠেলে বেরিয়ে গেল। সে দুই ভাই শুধু নির্বাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তারা বেশ ভালো করে বুঝতে পারল আহাদ তার খেলা শুরু করে দিয়েছে। ড্রয়িং রুমে একটা চাপা গুঞ্জন বইছে, যেন আনন্দের আড়ালে লুকিয়ে থাকা কোনো অচেনা আশঙ্কা। সবার মুখে হাসির রেখা। মাত্রই আদনান আর রিদির বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে। পরিবারের সবাইকে অবাক করে দিয়ে আদনান নিজে বিয়ের তারিখ রেখেছে আজ থেকে ঠিক 3 দিন পর। তারেক রায়ানও দ্বিমত করেনি, কারণ তাদেরও তো গ্রামে ফিরে যেতে হবে। তাই এমন তাড়াহুড়োতেই যেন এক প্রকার স্বস্তি খুঁজে পেলেন। তবে আফরোজা শেখ প্রথমে রাজি হননি। নির্বাচন আর মাত্র 2 দিন পর, বাড়ির পুরুষেরা ঠিকঠাক মতো সময় দিতে পারবে না। এত ধকলের পর আবার বিয়ের অনুষ্ঠান। কিন্তু আদনান জানিয়েছে তার নাকি এই সপ্তাহের শেষে জার্মানি যেতে হবে। আর তার বাবা মা বলেছে বিয়ে করে বউ নিয়ে তবেই যেন যায়। এই কথাগুলোর পর আর কিছু বলার ছিল না। তাই আফরোজা শেখও বাধ্য হয়ে পরবর্তীতে মত দেন। যদিও সে নিজেই চেয়েছে আদনান আর রিদিতার বিয়েটা হোক, কিন্তু আজ যখন তার কথায় বাস্তবে পরিণত হচ্ছে, তখন তার মনটা কেমন খচখচ করছে। বারবার মনে হচ্ছে সে নিজের অজান্তে কিছু একটা ভুল করছে, অনেক বড় ভুল। হালিমা বেগম গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন পাশে বসা রিদিতাকে। কেমন মন মরা হয়ে বসে মেয়েটা, দেখে মনে হচ্ছে সবকিছুর প্রতি অনীহা তার। এমন সময় হঠাৎ সে খেয়াল করলেন রিদি বারবার চোখ পিটপিট করে ড্রয়িং রুমের কর্নারের দিকে তাকাচ্ছে। সেই দৃষ্টির অনুসরণ করতেই দেখলো আহাদ টেবিলে পা তুলে বসে আছে। হাতে থাকা লাল বলটা এক হাত থেকে অন্য হাতে নিয়ে একরকম খেলছে ঠিকই, তবে তার দৃষ্টিও বিদ্ধ হয়ে আছে রিদিতার দিকে। হালিমা বেগম এবার একটু আহিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, এই আহিয়া, আহাদা রিদিতার মধ্যে কি চলছে? সত্যি সত্যি বলবি? আহিয়া এক ঝলক তাকে দুজনকে দেখে না একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, চাচি আম্মু, আমি তো নিজেই বুঝতে পারছি না, তোমাকে কি বলবো। হালিমা বেগম কিছু না বলে চুপ করে গেলেন। তার মনে কিন্তু গোপন উদ্বেগের ঢেউ উঠল। ঠিক তখনই রিদির মাথায় টোকা পড়ল। চমকে ঘুরে তাকাতেই দেখলো তানভীর দাঁড়িয়ে। রিদির মাথাটা আদনানের দিকে ঘুরিয়ে দিয়ে মুখে দুষ্টুমি মাখা হাসি এনে বলল, দুলাভাই এদিকে, তুই ওদিকে তাকে আছিস কেন? রিদি দাঁত চেপে নিজেকে সংযত করে বলল,
তানভীর আরেকবার আজে বাজে কথা বললে থাপ্পড় খাবি। এবার আহিয়াও ঘুরে তাকায় তানভীরের দিকে। তানভীর আহিয়ার দিকে তাকিয়ে ঠোঁটে হাসি এনে হাত নাড়িয়ে বলল, হ্যালো বিয়ান সাহেব, আপনার ভাবিকে সামলান। যখন তখন আমার মতো শান্তশিষ্ট ছেলেটাকে মারে। রিদি এবার চোখ কুচকে বলল, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট আস্ত একটা বান্দর। এই কথা শুনে আহিয়া মুখ টিপে হেসে ফেলল। তানভীর মুখ গম্ভীর করে আদনানের পাশে গিয়ে বসে পড়ল। আদনানও বিরক্ত মুখে আর চোখে তাকায় তার দিকে, একটু নড়ে চড়ে সরে বসে। এমন সময় হালিমা বেগম আহিয়াকে বললেন, আহিয়া, আমার রুম থেকে ফোনটা একটু এনে দে না মা। আহিয়া উঠে পড়তে তানভীর চট করে বলল, চলুন বিয়ান, আমি সাহায্য করি। কিন্তু তানভীর দাঁড়ানোর আগে আদনান তার কাঁধে চেপে ধরে বসিয়ে দেয়। তানভীর অবাক হয়ে ভ্রু কুচকে প্রশ্ন করল। কি হয়েছে দুলাভাই? আদনান চোয়াল শক্ত করে একটা কৃত্রিম হাসি টেনে বলল, কোথায় যাচ্ছ শালাবাবু? বিয়ানকে একটু সাহায্য করে আছি। আদনান তার কাঁধে শক্ত হাত রেখে আহিয়ার দিকে তাকালো, চোখে শীতল আগুন নিয়ে বলল, তোমার বিয়ান ফোন আনতে যাচ্ছে, চালের বস্তা না। চুপচাপ এখানে বসে থাকো। তানভীর আদনানের কথা শুনে অসহায়ের মতো বসে রইল। শুধু এমনি বসে আছে বললে ভুল হবে। আদনান একরকম জোর করে তাকে বসিয়ে রেখেছে। রিদিতা ওদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে আহিয়ার পিছু যায়। আহিয়া যখন ফোন নিয়ে ফিরছিল তখন রিদি তার সামনে এসে দাঁড়ালো। আহিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে তোর? কিছু লাগবে? ছোট করে উত্তর দিল রিদি। আহিয়া একটু কাছে এসে উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করলো, কি লাগবে বল, আমি এনে দিয়েছি। রিদি গলা কাঁপিয়ে মৃদু স্বরে বলল, তোর ভাইকে লাগবে, এনে দে। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। আহিয়া রিদির দিকে তাকিয়ে রইল অবিশ্বাসে। এত সহজভাবে যে রিদি এইভাবে কথা বলবে সে ভাবেনি। হঠাৎ চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা আহাদের দিকে। তাকে দেখে রিদির শরীরে কম্পন সৃষ্টি হয়। মনে মনে ভাবতে লাগলো, আহিয়াকে বলা কথাটা কি আহাদ শুনে ফেলেছে? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ল সে। এটা দেখে আহিয়ার মুখে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। সে দরজার দিকে এগিয়ে গিয়ে ভাইকে উদ্দেশ্য করে ঠোঁট বাঁকিয়ে পড়ল, তোমাকে ডাকছে রীতি, আমি চাচ্ছি আমার ফোনটা দিয়ে আসি। এই বলে আহিয়া দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। রিদি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, পা বাড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে। এদিকে আহাদ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। প্রতিটা পায়ের শব্দ যেন রিদির বুকের ভেতর ধাক্কা দিচ্ছে। ভেতরটা কেমন ধরফর করছে। রিদি এই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এখনই বুঝি আহাদ তাকে কিছু বলবে। আহাদ কাছাকাছি আসতে রিদি চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল। আহাদ সেদিকে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দিয়ে তার পাশ কাটিয়ে সামনে গেল। কেবল বাতাস কেটে যাওয়ার মতো শব্দ হলো। রিদি ধীরে এক চোখ খুলে দেখে আহাদ সামনে নেই। এরপর তড়াক করে ঘুরে দেখে আহাদ টেবিল থেকে ল্যাপটপ হাতে নিয়ে দরজার দিকে এগোচ্ছে। রিদি কোনো কিছু না ভেবেই ডেকে উঠল, শুনুন না। আহাদের পা দরজার সামনে আটকে যায়। ধীরে পেছনে ফিরল। একটা ভারী ঢোক গিলে মনে মনে ভাবলো, এই আল্লাহর বান্দি কি তাকে এভাবে ডেকে দুর্বল করার চেষ্টা করছে? দাঁত কিরমির করে ঠোঁটে বিদ্রুপ মাখা হাসি এনে বলল, আমাকে বলছেন ভাবিজি? হৃদির মুখ রক্তবর্ণ হয়ে গেল। আহাদের সামনে গিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে ভাবি কেন রাখছেন? আহাদ একটু ভঙ্গিমা করে ঠান্ডা স্বরে বলল, যাক বাবা, আমার গুণধর ভাইকে নাচতে নাচতে বিয়ে করতে এসেছেন, ভাবি রাখবো না তো কি রাখবো? একটু ঝুঁকে হৃদির কানের কাছে ফিসফিস করে বলল। জানু, শেষ শব্দটা কানের কাছে ঝরে পড়তে হৃদির বুকের ভেতর কাঁপুনি ধরল। কিছু বলার শক্তি নেই, শুধু ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদও নীরব হয়ে তার প্রিয়সীর মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। অতঃপর আবারও ফিসফিস করে বলল, আমার থেকে দূরে থাকবেন ভাবিজি, আপনার দেবর কিন্তু মোটেও ভালো লোক না। হৃদি এবার চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট শক্ত হয়ে উঠল। রাগে নাক ফুলে গেছে, দাঁত কিরমির করে বলল, বজ্জাত বেটা। অতঃপর গটগট করে আহাদকে রেখে রুম থেকে বেরিয়ে গেল। আহাদ স্থির দাঁড়িয়ে রইল দরজার পাশে। তার প্রেয়সী চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে একাই বিড়বিড় করে বলল, অবশ্যই বজ্জাত তো বটে, তা নাহলে তোমার বাপের চেয়েও 1 ডিগ্রি উপরে উঠতে পারতাম জানো। এই নিস্তব্ধতার ভেতর দিয়ে কেটে যায় টানা 2 দিন। আদনান আর হৃদিতা বিয়ে নিয়ে 2 পরিবারে হুলস্থুল পড়েছে। আজকে সকালে হৃদির ভাই ইব্রাহিম আর মামা নুরুল আমিন এসে হাজির হয়েছে। আরেকদিন নাকি বাকি বিয়ের, অথচ হৃদি যেন প্রতিটা মুহূর্তে চেষ্টা করছে বিয়েটা থেকে পালানোর পথ খুঁজছে। তার চোখে আতঙ্ক, মনে একটা অদ্ভুত স্থবিরতা। সে কোনোভাবে এই বিয়ে করবে না। আর এটা শুধু ঘুরে ঘুরে বলছে ঈশানীকে, কারণ আর কাউকে বলার সাহস নেই তার। যেখানে তার বাবা আহাদ রাজাকে পছন্দই করেন না,
সেখানে তার সাথে বিয়ের কথা বলা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা। একটু আগে সবাই বিয়ে শপিং করে ফিরেছে, কিন্তু রিদি যায়নি। অনেক বলার পরও সে নাকচ করে দিয়েছে। শরীর খারাপ বলায় কেউ আর জোরও করেনি। এই মুহূর্তে ঈশানী বিয়ের শপিং গোছগাছ করছে, কার কোনটা সব ঠিক করছে, কিন্তু সেই কাজের ভেতরে বারবার শুনছে রিদির গলা, একই কথা, একই কান্না, একই অনুনয়। ঈশানী এবার রেগে যায়, এক প্রকার ধমকে উঠল। কি সমস্যা তোর? আমি আগেই বলেছিলাম আমি এসবের মধ্যে নাই, তাহলে আমার কানে কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন? যা বলার ভাইয়াকে বা আব্বুকে বল। হৃদির বুকটা কেমন ফেটে যাচ্ছে, চোখে পানি ছলছল করছে। এখনই টপকে পড়বে এমন অবস্থা। সে ফুপিয়ে উঠে বলল, আমি কি তোমার বোন না? আমার জন্য এতটুকু করতে পারবে না? ঈশানী এক মুহূর্ত তাকিয়ে থেকে বোনের ভঙ্গুর মুখের দিকে। বুকের ভেতরটা কেমন হালকা ব্যথায় মোচড় দিয়ে ওঠে। 2 দিন নিয়ে তার বোনের নাজেহাল অবস্থা, চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে দ্রুত নজর সরিয়ে চোখ মুছে গলা কাঁপিয়ে জবাব দিল, না, আমি কিছু পারবো না। হৃদি গাল বেয়ে টপ টপ করে গরম অশ্রু গড়িয়ে পড়ল। ঠোঁট চেপে কান্না সংযত করার চেষ্টা করলো। থেমে থেমে বলল, আমি আবারও বলছি বুবু, একটু সহযোগিতা করো প্লিজ। শুধু কোনোভাবে বিয়েটা বন্ধ করো, আর কিছু করতে হবে না। ঈশানী চোখের পানি মুছে বোনের দিকে তাকায়, তার কণ্ঠে কঠোরতা। আমি বলেই এই বিয়ে বন্ধ হয়ে যাবে। কি বলে বিয়ে বন্ধ করব? তুই আহাদ রাজাকে ভালোবাসিস এটা বলে? আহাদ রাজা তো এত ক্ষমতাবান, কই সে তো কিছুই করছে না। এটার মানে সে তোকে ভালোবাসে না রীতি। তাহলে আমি কোন ভরসায় বিয়ে বন্ধ করব? আর ওই দিন যখন বিয়ে ঠিক হয়েছে তখন তোর মুখে ঠুলি পড়েছে, তখন বলতে পারিসনি? এখন আমাকে কেন এসব বলছিস? আমি কিছু করতে পারবো না, যা এখান থেকে। কথাগুলো যেন ছুরির মতো গিয়ে বিঁধল হৃদির মনে। তার ঠোঁট কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ নিচু হয়ে ঈশানীর পায়ের কাছে বসে প্যাচ করে নাক টেনে বলল, মরে যাব আমি। ঈশানী ফোঁস করে হালকা হেসে বলল, এটা আমিও বলেছিলাম এক সময়, কিন্তু দেখ এখনো দিব্যি বেঁচে আছি, সংসার করছি মন দিয়ে। হৃদি ঠোঁট ফুলিয়ে ফিসফিস করে বলল, তাহলে মরে যা। এই 3টা শব্দ যেন ঘরের সব নিস্তব্ধতা ছিঁড়ে দিল। ঈশানীর নিজেরও বিশ্বাস হয় না কথাটা তার মুখ ফসকে বেরিয়েছে। সাথে সাথে মুখে হাত দিয়ে চেপে ধরে চোখ বড় বড় করে তাকায় হৃদির দিকে। হৃদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে বিস্ময় আর গভীর যন্ত্রণার ছোঁয়া, ভেতরে হাজারটা ভাঙা অনুভূতি। ঈশানীর সামনে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পড়ে। হৃদি শরীরটা কেমন ভার ছেড়ে দিয়েছে। আজ নিজেকে অসহায় মনে হচ্ছে, বড্ড অসহায়। ঈশানীর বুক কেঁপে ওঠে, অনুশোচনায় ভরে যায় পুরো মন। দ্রুত এগিয়ে গিয়ে বোনের হাত ধরতে চায়, কণ্ঠ কেঁপে যায়। বোন দেখ, আমি এভাবে বলতে চাইনি, রাগের মাথায় কি বলেছি। হৃদি ঝটকা মেরে তার হাত সরিয়ে দেয়, চোখের পানি মুছে নেয়। হাতের পেছন দিয়ে একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়। পা টেনে টেনে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে, যেন পৃথিবীর সব আলো পেছনে ফেলে চলে যাচ্ছে। রাত তখন অনেকটাই গভীর, ঘড়ির কাঁটা একটারও বেশি পেরিয়ে গেছে। রাতের আকাশটাও আজ কেমন বিষণ্ণ, চারিদিকে সব নিস্তেজ লাগছে। হৃদিতা বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে বসে তাকিয়ে আছে সেই অসীম আকাশে। ঠান্ডা মৃদু হাওয়ায় তার চুলগুলো উড়ে এসে গাল ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরের দেহটাকে নিভাতে পারল না। সন্ধ্যার পর কয়েকবার আহাদ রাজাকে সে কল করেছে, সেও তার কল রিসিভ করলো না। তবে কি সত্যি আহাদ রাজা তাকে ভালোবাসে না? যদি তাই হয়, তাহলে তার ওই গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখে সে কেন এক টুকরো প্রশান্তি খুঁজে পায়? সে স্বীকার না করলেও তার চোখের ভাষা তা অস্বীকার করা যায় না। তাহলে কেন সে চুপ করে আছে? কেন সবাইকে সব বলছে না? কেন আমার মতো করে বলছে না যে আমার হৃদিকেই লাগবে? ভাবতে ভাবতে তার চোখের শীতলশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে। সে আর পারছে না ভাবতে, তার ভিতরটা জ্বলে যাচ্ছে। যন্ত্রণা হচ্ছে, তার ভীষণ যন্ত্রণা হচ্ছে। অবচেতনভাবে তার চোখ গেল নিচের দিকে। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস রোধ হয়ে আসে। সে কি ঠিক দেখছে? চোখ কচলে আবার তাকালো। আবছা আলোয় সেই অবয়ব চিনতে তার ভুল হলো না। আহাদ রাজা এসেছে সত্যি। হৃদির নিস্তেজ মুখে হঠাৎ প্রাণ ফিরে এলো। তার শুকনো ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে আসতে দেখে আহাদ গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে। হৃদিকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। হৃদি কেমন শুকিয়ে গেছে। মাত্র 2 দিনে এই অবস্থা। আহাদ তার প্রেয়সী সেই ভঙ্গুর মুখের দিকে আর তাকিয়ে থাকতে পারল না, নজর সরিয়ে নিল। হৃদি ছোট ছোট পা ফেলে কাছে আসতেই আহাদ দ্রুত ঘুরে গেল। হৃদি তার ভঙ্গুর কণ্ঠে পিছু ডাকলো, যদি চলেই যাবেন তাহলে এলেন কেন? আহাদের বুকে সেই কণ্ঠস্বর তীরের মতো বিঁধল। একটা ঢোক গলদ্ধকরণ করতে নিয়েও পারল না, আটকে গেল গলায়। বহু কষ্টে একটা শব্দ বের করলো, নেওনি। হৃদি আর একটু কাছে গিয়ে আহাদের পিঠের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা শব্দে বলল, আল্লাহর দুনিয়ায় এমনি বলতে কিছু হয় না। কেন এসেছেন বলুন না। আহাদ বুকে ব্যথা নিয়েও হেসে ফেলল, একটা করুণ ভাঙা হাসি। তবে মুহূর্তে হাসি মিলিয়ে গেল। ছোট করে বলল, বললাম তো এমনই। হঠাৎ পেছন থেকে নাক টেনে টেনে কান্নার আওয়াজ আসলো।
আহাদ আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দ্রুত গাড়িতে উঠে মুহূর্তে মিলিয়ে গেল রাতের আলো আধারিতে। একবারও ফিরে তাকালো না রিদির দিকে। রিদি তখনও সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা বিস্ময়কর কণ্ঠস্বর। রিধি? রিদি ধীরে ধীরে ঘুরে তাকালো। তানভীর দাঁড়িয়ে আছে মাত্র কয়েক ফুট দূরে। রিদি যখন তড়িঘড়ি করে বেরিয়ে এসে বাসা থেকে, তখন ড্রয়িং রুমে বসে বসে ফোন স্ক্রল করছিল তানভীর। রিদিকে এভাবে এত রাতে বাসা থেকে ছুটে বের হতে দেখে পিছু নেয়, আর এসে এমন কিছু দেখবে আশা করেনি। রিদির দিকে একটু এগিয়ে যায় তানভীর। রিদি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। সব কিছুই ঝিম দিয়ে আসছে চোখের সামনে, সব ঝাপসা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুকে চাপড়া মেরে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। তানভীর কাছে এসে ধমকে উঠল। এসব কি রিধি? তুই এত রাতে বাইরে এসে? কথা শেষ হওয়ার আগে ধপ করে রাস্তায় পড়ে যায় রিদি। কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। মুখ দিয়ে সাদা ফেনার মতো কিছু একটা বের হয়ে আসছে। চোখ বড় বড় হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তানভীর এক মুহূর্তের জন্য থমকে যায়। রিদির এই ভয়ঙ্কর পরিণতি দেখে তার শরীর সমস্তটাই কেঁপে উঠল। রাত যত গভীর হচ্ছে, নিস্তব্ধতা ততই ভারী হয়ে নেমে এসেছে শহরের বুকে। রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আভা কেবল ধোঁয়াটে আলো ছড়িয়ে দিচ্ছে। চারিদিকে নীরব, কিন্তু সেই নীরবতা হঠাৎই চিরে ফেললো তানভীরের চিৎকার। রিধি, রিধি কি হয়েছে তোর? চোখ খোল, চোখ খোল রিধি, রিধি। তানভীরের হাঁকডাক চেঁচামেচিতে বাসা থেকে সবাই দৌড়ে বেরিয়ে আসার এসে এই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। সবাই একসাথে জমে গেল জায়গায়। রিদি রাস্তায় পড়ে ছটফট করছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ থেকে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে, আর ফ্যানার মতো থুতু বেরিয়ে আসছে। এক একটা নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে লড়াই করছে। ইব্রাহিম দৌড়ে এসে বোনের পাশে বসলো। তার মুখে হাত রাখতেই শরীরটা ঝাটকা মারলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রিদি, রিদি আমার দিকে তাকা, শান্ত হ, কিছু হয়নি তোর, শান্ত হ রিদি। ঈশানীর পা থেমে যায়। বুকের ভিতর আছড়ে পড়ল অজানা আতঙ্ক। ধীরে ধীরে গিয়ে বসে রিদির মাথার কাছে। রিদির নিঃশ্বাস তখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। চোখের কোণে ঘন অশ্রু জমে আছে, মুখ কাঁপছে অদ্ভুতভাবে। ঈশানী হাত বাড়িয়ে বোনের মাথায় হাত রাখলো। এই তো ঘণ্টাখানেক আগেও সে বোনের মৃত্যু চেয়েছে, যদিও ইচ্ছাকৃতভাবে বলেনি, অথচ এখন তার বোন তার সামনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ঈশানীর সামনে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল তার বোনের দেহটা। ঈশানী ঢোক গিলতে পারছে না, মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরেছে। এমন দৃশ্য এনে তৃতীয়বার তোর চোখের সামনে ঘটেছে। সে সব কিছু জেনে বুঝে কি করে পারল বোনকে এমন কঠিন কথাটা বলতে। নিজের উপরই রাগ হলো খুব। নিয়ন্ত্রণ হারিয়ে হুহু করে কেঁদে উঠল। ইতিমধ্যে সাইরেনের আওয়াজ ভেসে এলো। লাল আলো ঝলমল করে উঠল। রাস্তায় অ্যাম্বুলেন্স চলে এসেছে। ইব্রাহিম দৃঢ় হাতে নিজের বোনকে কোলে তুলে নেয়। চারিদিকে হাহাকার। ফরিদা বেগম উতলা হয়ে গেলেন, অঝরে কাঁদতে লাগলেন মেয়ের এই করুণ অবস্থা দেখে। সুমন আর রিদির মামা মিলে সবাইকে সামলানোর চেষ্টা করছে। রিদির মামা নিজের ছেলের দিকে তাকিয়ে ধমকে উঠলেন, তানভীর কি করেছে ওর সাথে? ও কি দেখে ভয় পেয়েছে? তানভীরের চোখ ঝাপসা হয়ে এলো। তার চোখ এমন করুণ দৃশ্য নিতে পারল না। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রিদির উপাধি দেওয়া শান্তশিষ্ট লেজ বিশিষ্ট তানভীরের একটা ঢোক গলাধ্যকরণ করে গলা কাঁপিয়ে বলল, আমি কিছু করিনি, আমি বুঝতে পারিনি এমন এমন কিছু ঘটবে। তুই কিছু না করলে ওর এই দশাটা কি করে হলো? আমি সত্যিই কিছু করিনি। আমরা তো একটু হাঁটতে বেরিয়েছিলাম শুধু, কিন্তু হঠাৎ করে ও পরে গিয়ে এমন। তো রাতে হাঁটতে যাবার দরকারটা কি ছিল? এখন দেখ মেয়েটার কি দশা হয়েছে। ওর মন খারাপ ছিল, তাই ভাবলাম। তানভীর সত্যিটা লুকিয়ে গেল। হৃদের যে আহাদ রাজার সঙ্গে দেখা করতে এসে ভয়ঙ্কর পরিণত হলো, তানভীর বলতে চেয়েও বলতে পারল না। নুরুল আমিন রাগে থরথর করে কাঁপতে লাগলেন। নিজের ছেলের দিকে তাকিয়ে আবারও ধমকে উঠলেন। এমন সময় ইব্রাহিম ডাক দিলেন অ্যাম্বুলেন্সের ভিতর থেকে। তানভীর দৌড়ে গেল সেদিকে। সাইরেনের শব্দ আবারও বেজে উঠল। অ্যাম্বুলেন্সটা লাল আলো ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। হাসপাতালের 102 নম্বর কেবিনের সামনে অস্থির সময় পার করছেন হৃদির পুরো পরিবার। ভেতরে হৃদির মুখে অক্সিজেন আর হাতে স্যালাইন। তার বুক ধীরে ধীরে উঠছে নামছে, যেন মৃত্যুর সাথে নিঃশব্দ যুদ্ধ চলছে। এমন সময় কেবিনের দরজা ঠেলে হাতের গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসে আদনান। আদনান গ্লাভস খুলে পাশে ট্রেতে রাখলো। একটা গভীর নিঃশ্বাস নিয়ে দেয়ালের সাথে হেলান দিল। তার গড়া শিরাগুলো টান টান হয়ে উঠেছে, মুখে ঘাম জমেছে। কিছুক্ষণ চুপ থেকে একটা ভারী নিঃশ্বাস ফেলল। অবশেষে তারেক রায়ান আর ইব্রাহিমের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, এর আগেও কি এমন হয়েছিল? তারেক রায়ান মাথা নেড়ে দৃঢ় স্বরে বলল, হ্যাঁ, দুবার হয়েছে। প্রথমবার হয়েছে ওর যখন 9 বছর বয়স তখন। এরপর অনেক দিন কিছু হয়নি, শুধু মাঝে মধ্যে অচেতন হয়ে যেত 5-10 মিনিট, কখনো বা আধ ঘন্টা, এরপর ঠিক হয়ে যেত। শেষ 3 বছর আগে এমন হয়, আর আজকে নিয়ে তৃতীয়বার।
আদনান ঠোঁট কামড়ে ধরল। তার চোখে যেন অপরাধ বোধের ছায়া ঘন হয়ে উঠেছে। সে মাথা নিচু করে একবার নিজের ভেতরে খুইয়ে গেল। সে ভালো করে জানে এটাকে অ্যাপিলেপসি বলে। এমন তখনই হয় যখন কোনো কারণে ভয় পায় কিংবা মস্তিষ্কে অনেক বেশি চাপ সৃষ্টি হয়, অথবা অক্সিজেনের ঘাটতি বা মানসিক ধাক্কা বা ট্রমা থেকেও এমন হতে পারে। আবার রক্তে শর্করার অস্বাভাবিকতার কারণও হতে পারে। সে চোখ তুলে ভ্রু গুছিয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রথম যখন হয়েছে তখন কি স্বাভাবিক কিছুই ঘটেছিল? হ্যাঁ, ওর চোখের সামনে একটা মারামারি হয়েছিল। একজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল। তারপর এমনই হঠাৎ খিঁচুনি ওঠে। তখন খুব ভয় পেয়েছিলাম। ডাক্তার দেখা হয়নি তখন? দেখিয়েছি, ডাক্তার বলল ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, শুধু সাবধানে থাকতে হবে। আদনান চোখ বন্ধ করলো। একটা তীব্র নিঃশ্বাস বুকের গভীর থেকে বেরিয়ে এলো। তার মনে হলো ঘাড়ের পেছনে কেউ পাথর বেঁধে দিয়েছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। সবকিছু জেনে শুনে এমন সিদ্ধান্ত নেওয়া তার মোটেও উচিত হয়নি। সে ধীর কণ্ঠে ধীরে বলল, আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। হৃদি এখন অনেকটাই সুস্থ, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু আদনান সেই স্বস্তির অংশ হতে পারল না। তার চোখে যেন এক অব্যক্ত জ্বালা, ভিতরটা জ্বলছে দাউ দাউ করে। আজকে শুধুমাত্র তার জন্য হৃদির এই অবস্থা। আহাদের সাথে বাজি আর নিজের ভালোবাসা হাসিল করার লোভে এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তাদের দুই ভাইয়ের লড়াই মেয়েটার উপর কেমন প্রভাব পড়তে পারে সেটা একবারও চিন্তা করেনি। এতটা নির্দয় সে কবে হলো? ভাবতে ভাবতে হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে আসে আদনান। তখন রাতে শেষ প্রহর চলছে। পার্ক করা গাড়ির সাথে হেলে বিষণ্ণ আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ ঝোড়া ভিজে উঠেছে। অজান্তেই বুকে একটা তীব্র ব্যথা অনুভব করলো। সে তো এমনিতেও হৃদিকে বিয়ে করতো না, শুধু আহাতকে জব্দ করে আহিয়াকে চেয়ে নিত। কিন্তু এখন সবকিছু ওলটপালট হয়ে গেল। তার করা একটা ভুল সিদ্ধান্তের জন্য কতগুলো জীবন কষ্ট পাচ্ছে। এখন হৃদি সুস্থ হলে সে কি করে হৃদির সামনে গিয়ে দাঁড়াবে, কি করে ক্ষমা চাইবে? সব থেকে বড় কথা, হৃদির বাবাকে এখন কি জবাব দিবে? কি বলবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করব না? আদনান প্রচণ্ড মাথা যন্ত্রণায় কপাল চেপে ধরল। শার্টের কলার টেনে একটু স্বস্তি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, তবে পারল না। একটা নিঃশ্বাস বুকে এসে আটকে গেল তার। সে এখন কি করবে? একদিকে নিজের এত বছরের ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে অপরাধ বোধ, সব মিলিয়ে যেন ধ্বংসাত্মে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আর সহ্য করতে না পেরে পকেট থেকে একটা সিগারেট বের করে কাপা কাপা হাতে জ্বালিয়ে নিল। প্রথম ধোয়ার কুণ্ডলি ছাড়তেই মনে হলো ভিতরের যন্ত্রণা যেন আরও গভীর হয়ে উঠেছে। মাথা উঁচু করে তাকিয়ে রইল আকাশের দিকে। সেখানে অসীম অন্ধকার, একটাও তারা নেই, শুধু ফ্যাকাশে চাঁদ ধূসর আলো ছড়িয়ে রেখেছে বিষণ্ণ জগতের বুকে। সূর্যের তপ্ত রোদ পড়েছে শহরের বুকে। আজ সকাল থেকেই গোটা দেশ জুড়ে রমরমা শোরগোল পড়ে আছে। বহু বিতর্ক, বহু ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে এসেছে সেই কাঙ্ক্ষিত দিন। প্রতিটা বিভাগে, প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গ্রহণের ব্যস্ততা। রাস্তায় রাস্তায় পুলিশের পাহারা, মোড়ে মোড়ে ব্যারিকেড, বাতাসে ধুলা আর অজানা উত্তেজনার গন্ধ। দিনভর ভোট শেষে এখন চলছে গণনা। প্রতিটা কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন স্থানীয় রিটার্নিং অফিসার। শহর নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক বিস্ফোরিত প্রতীক্ষা। হৃদিতা অধীর আগ্রহ নিয়ে বসে আছে নিজের রুমে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে রেখেছে। এক হাতে গালে ভর, অন্য হাতটা ঢিলে ঢালা ভঙ্গিতে নিচে ঝুলে আছে। চোখের দৃষ্টি স্থির, অথচ শূন্য। গোটা জগৎটাই তার কাছে বিষাদময় লাগছে। আশেপাশের কাউকে সহ্য হচ্ছে না তার, তবুও তার বুক কাঁপছে এক অনির্বচনীয় আশায়। কখন আহাদ রাজার বিজয়ী হওয়ার ঘোষণা হবে? রাইসা কয়েকবার এসে ডেকে গেছে, কিন্তু হৃদির যেন চোখের পলকও পড়ল না। চেতনা ফেরার পর থেকে ঈশানীর সাথে একটা কথাও বলল না। সবার কথার জবাব হাতেই দিলেও ঈশানীর কথার কোনো জবাব দিল না। ঈশানী প্রতিবার ব্যর্থ হয়েছে। শেষবার তো ঈশানী কথা বলতে এলে সরাসরি তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। এখন আবার দরজায় কড়া পড়তে হৃদি বিরক্ত হয় খানিকটা। চোখ কুচকে তাকালো দরজার দিকে। মনে মনে ভাবলো নিশ্চয়ই ঈশানী আবার এসেছে, তাই থ মেরে বসে রইল। কিন্তু আবারও জোরে কড়াঘাত পড়তে হৃদি রেগে গিয়ে দরজা খুলতে খুলতে ঝাঁঝ মেশানো গলায় খেকিয়ে উঠল, কি সমস্যা? আমি তো বলেছি ভালো লাগছে না। কথা সম্পূর্ণ করার আগেই থেমে গেল। দরজায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম। তাকে দেখে হৃদির মুখের অভিব্যক্তি বদলে গেল তৎক্ষণাৎ। ধীরে গিয়ে বিছানার কোনায় বসলো, দুই হাত জড়ো করে রাখলো কোলের মধ্যে। ইব্রাহিম এক মুহূর্ত তাকিয়ে থেকে এসে বোনের পাশে বসলো। এভাবে নীরবে কেটে গেল কয়েক সেকেন্ড। এবার ইব্রাহিম বোনের দিকে তাকিয়ে স্নেহময় কণ্ঠে বলল, আজকে উপলব্ধি করতে পারলাম আমার ছোট্ট বোনটা সত্যি অনেক বড় হয়ে গেছে। কথা লুকাতে শিখে গেছে, আবদার করা ভুলে গেছে। হৃদি কোনো কথা বলল না। চোখের দৃষ্টি তখনও নিচের দিকে, কিন্তু চোখের কোণে অজানা এক ঝিলিক। শুধু চুপচাপ শুনতে লাগলো। তার কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে এলো।
একটু নীরব থেকে জিজ্ঞাসা করলো, রিদি, আমি জানি না তোর কি হয়েছে, আবারও কেন তোকে সে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আমি শুধু এইটুকু বলতে চাই, তোর কিছু বলার থাকলে, চাওয়ার থাকলে নির্দ্বিধায় বল। আমি ভাইয়া সবটুকু দিয়ে চেষ্টা করব তোর ইচ্ছা পূরণ করার, ঠিক আগের মতো। রিদির শরীর হালকা কম্পিত হলো। এক চিলতে দ্বিধা নিয়ে ওষ্ঠজোড়া চেপে রাখলো, যেন ভেতরের কান্নাটা আটকে রাখতে চায়। মনে মনে বিড়বিড় করলো, আমি কি আবদার করব? আবদার করে কাকে চাইব? যাকে চাইবে সেই তো আমাকে ফেলে চলে গেছে, সেই তো আমাকে চায় না। ইব্রাহিম বুঝতে পারলো বোনের ভেতরে টানাপোড়ান। সে ধীরে রিদির কাঁধে হাত রাখলো, মৃদু কণ্ঠে জানতে চাইলো, কি হলো, শরীর খারাপ লাগছে? রিদি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মাথা নাড়ল। না, কিছু না, আমি ঠিক আছি ভাইয়া। আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তুই রেস্ট কর, কিছু লাগলে বলিস। চোখের ইশারা করতে ইব্রাহিম রুম থেকে বেরিয়ে যায়। রিদির বুকের ভেতর আবারও সেই অস্বস্তিকর ব্যথা জেগে উঠল। রিদি বিছানা থেকে নেমে মেঝেতে বসে পড়ল। চিবুক ঠেকায় বেডের কর্নারের সাথে সামনে থাকা ফোনটা হাতে নিয়ে আহাদের একটা ছবি বের করে স্থির নয়নে তাকিয়ে রইল। এই মানুষটার জন্য এত এত ভালোবাসা তার বুকে কখন কবে বাসা বাঁধল? এই প্রশ্নের উত্তর সে নিজেও দিতে পারল না। ধীরে ধীরে আঙ্গুল বাড়িয়ে দিল স্ক্রিনের দিকে। আহাদের মুখের উপর আঙ্গুল রেখে স্পর্শ করলো হালকা করে। স্ক্রিনের ঠান্ডা আলোয় আঙ্গুলের ডগা কেঁপে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করলো, আপনি যদি আমার না হন তাহলে সুখের অসুখ হোক আপনার নিত্য সঙ্গী। জ্বলতে জ্বলতে বুঝুন ভালোবাসা কাকে বলে। না পাওয়ার আগুনে পুড়ুক আপনার নিঃশ্বাস, যেভাবে আমি পড়ছি আপনার নিস্পৃহ নির্বাস। এই কথাগুলো বলতে গিয়ে ঠোঁট কাঁপল রিদির। চোখ থেকে শীতল অশ্রু গড়িয়ে পড়ল। জানালার পর্দার ফাঁকা দিয়ে বিকেলের এক ফালি কমলা রোদ এসে পড়ল তার মুখে। হাত বাড়িয়ে সেই আলোটাকে ছুঁয়ে দিতে চাইল, কিন্তু স্পর্শ করতে পারল না। হঠাৎ ফোনের টুং শব্দে বিচলিত হয়ে চোখ রাখে স্ক্রিনে আনিকার মেসেজ, তোর আহাত রাজা জিতে গেছে রিধি। এক নিমিষে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। মুহূর্তে আবার অবচেতনভাবে তার শুকনো ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলে, আমার আহাত রাজা। রাত 11টা পেরিয়ে গেছে। নির্বাচন কমিশনের সামনে তখন উৎসবের আমেজ। কিছু সময় পূর্বে দেশের সার্বিক ফলাফল ঘোষণা করা হয় প্রধান কার্যালয়ে। সেই খবর শুনে আহাদ রাজা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে করে নিজের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসে। তার সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। চোখে নিদ্রাহীন ক্লান্তি, কিন্তু মুখে একটা বিজয়ের হাসি। তাদের দেখেই গেটের বাইরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ এক মুহূর্তে ফেটে পড়ে উল্লাসে। ঢোল বাজিয়ে বাজিয়ে স্লোগান দিচ্ছে। আহাদের ছোকরা ছেলে পেলেরা কয়েকজন মিলে তাকে উপরে তুলে নেয়। এরপর রাস্তায় নেমে পড়ে বিজয় মিছিল নিয়ে। আকাশে আতশবাজি, ঝলকানি আর হই হুল্লোড়ে পুরো শহর কেঁপে উঠল। কত শত যুদ্ধ অতিক্রম করে তাদের দলটা আজ বিজয় ছিনিয়ে নিয়েছে। আহাদ সেই ভিড়ের মাঝেও থেমে যায় এক মুহূর্তের জন্য। চোখ তুলে তাকায় আকাশের দিকে। মনে পড়ে যায় তার দাদুর বলা সেই কথাগুলো। ক্ষমতা আসে যায়, কিন্তু মানুষের বিশ্বাস ফিরে পেতে বছর লাগে। তাই ক্ষমতা হারালেও যেন মানুষের বিশ্বাস কখনো না হারায়। রাজনীতি করতে গেলে জনগণের বিশ্বাস জুগিয়ে নিতে হয় দাদুভাই। আহাদ মৃদুস্বরে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমার কথাটা রাখতে পেরেছি দাদু। তোমার আহাদ রাজার দল জয়ী হয়েছে। সে শুধু ক্ষমতাই না, মানুষের বিশ্বাসও জয় করে নিয়েছে। কিন্তু সেই বাক্য শেষ হওয়ার আগে বুকের ভিতর এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে। চারিপাশে বিজয়ের উল্লাস, কিন্তু তার ভেতরে যেন নিঃশব্দ এক অন্ধকার ছড়িয়ে পড়ে। সে রাজনীতিতে জিততে পারলেও তার প্রেয়সীকে এখনো জিততে পারেনি। আর এই চরম সত্যিটা তাকে ভিতর থেকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। হৃদি সেই নির্লিপ্ত দৃষ্টি, অভিমান মেশানো নীরবতা, কোমল মুখ মনে পড়তেই তার বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। দলীয় কার্যালয়ের উল্লাস পেছনে ফেলে রেখে ছুটে বেরিয়ে এলো সেই ভিড় থেকে। সময় তখন আনুমানিক 1:30 কি 1:40 হবে। তার গাড়ি এসে থামে রিদির বাসার সামনে। ঢাকা শহরে তখনও শোরগোল চলছে, তবে রিদির বাসার গলিটা সবসময়ের মতোই নীরব। আহাদ গাড়ি থেকে নেমে সারাদিনের ক্লান্ত দেহটা এলিয়ে দেয় গাড়ির বনেটে। চোখ জোড়া বিদ্ধ হলো 6 তলায় রিদির বারান্দার দিকে। একটা অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে হাত দুটো বুকে ভাঁজ করে রাখে। ঠোঁটের কোণে মৃদু কাঁপন। সে একরাশ আশা নিয়ে অপেক্ষা করতে থাকে, এই বুঝি তার প্রেয়সী এসে তাকে অভিনন্দন জানাবে। কিন্তু না,
অনেকক্ষণ অপেক্ষা করার পরও রিদি আসলো না। আহাদের মুখে এবার বিরক্তির ছোঁয়া নামে ধীরে ধীরে। সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে। সব শেষে ধৈর্য হারিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালায়। ধোয়ার কুণ্ডলিতে হারিয়ে যায় তার মুখ। প্রতিটা টান যেন বুকের গভীর ক্ষতটাকে আরও উস্কে দিচ্ছে। শেষ টানটা টেনে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় রাস্তা। অতঃপর নিজেকে সামলাতে না পেরে গাড়িতে উঠে বসে। আরও একবার তাকায় 6 তলার দিকে। একটা ভারী নিঃশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে এক মুহূর্তেই উধাও হয়ে যায়। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। মির হাউসের হলঘরে নরম সোনালি আলো ঢুকছে জানালার পর্দার ফাঁক দিয়ে। হালিমা বেগম সকালে উঠে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসতে তার পা থমকে যায়। হলঘরের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে গেল। হলঘরের অবস্থা একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। সোফার কুশন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেন্টার টেবিলে বই আর কাগজপত্র ছড়ানো। আর সব থেকে বিস্ময়কর হলো সোফার উপর বুঁদ হয়ে পড়ে আছে আহাত। তার চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ। এক হাত নিচে ঝুলে মেঝেতে এসে ঠেকেছে। হাতের কাছে একটা অ্যালকোহলের শেষ হওয়া বোতল। হালিমা বেগমের বুকটা কেঁপে উঠল। আহাদের এই অবস্থা তার জন্য নতুন নয়, তবে আজকে একটু বেশি ছন্নছাড়া লাগছে। হালিমা বেগম দ্রুত দৌড়ে আসে, এক হাত রেখে কাজ ঝাঁকিয়ে ডাকলেন, আহাদ, আহাদ বাবা ওঠ। কোনো সাড়া নেই। হালিমা বেগম এবার একটু জোরে কাজ ঝাঁকালেন। আহাদ এবার একটু নড়ে চড়ে উঠল। চোখ আধা খোলা, মাথা ভারী, হালকা হাত উঁচু করে ঘুম আর নেশায় ভরা কণ্ঠ। একটা অস্পষ্ট শব্দ করে আবারও ভারী নিঃশ্বাস ফেলল সে। হালিমা এবার একটু কড়া গলায় বললেন, এ কি হাল করেছিস নিজের? আপা দেখলে রেগে যাবে তো। ওঠ না, অনেক বেলা হয়েছে। কিন্তু তার কোনো নড়চড় নেই। এমন সময় আশফাক মিরও পাঞ্জাবের হাতা গুটাতে গুটাতে বেরিয়ে আসে। হাত কেমন অবস্থায় দেখে তার মুখের রং পাল্টে গেল। সামনে থাকা অ্যালকোহলের বোতলটা পা দিয়ে সরাতেই গড়গড় শব্দ করে গড়িয়ে দূরে সরে গেল। আহাদের দিকে ঝুঁকে বিদ্রুপ মাখা গলায় ডেকে উঠল, এই যে ভবিষ্যৎ মন্ত্রী মশাই, পরে পরে ঘুমাবেন নাকি দেশে আর দেশের জনগণ নিয়েও একটু চিন্তা ভাবনা করবেন? তার কণ্ঠের প্রতিটা শব্দে ছিল তীব্র ব্যঙ্গ। আহাদ এবার মাথা কাত করে এক চোখ তুলে তাকালো চাচার দিকে। চোখে লালচে রেখা, মুখে বিরক্তির ছোঁয়া, কিন্তু চাচার কথায় প্রতিবাদ করার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই তার। আশফাক মির তখন কানের কাছে এসে ফিসফিস করল, এমন একটা দিনেও তুই নেশা করে দেবদাস হয়ে বসে আছিস? হৃদির বিয়ে হয়ে গেলে কি ঘুম ভাঙবে তোর? আহাদ এবার তরক করে উঠে বসলো। মাথাটা এখনো ভারী, চোখে মুখে তীব্র ক্লান্তির চাপ। মাথা ঝাঁকিয়ে নিয়ে চারিদিকে চোখ বুলে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করলো। তখনই মনে পড়লো গতকাল রাতের ঘটনা। হৃদির সাথে দেখা না হওয়ায় রাগ আর অদ্ভুত হাহাকার নিয়ে সেখান থেকে সোজা চলে যায় হাতির ঝিলে। গাড়ির বনেটের উপর শুয়েছিল, হাতে অ্যালকোহলের বোতল। চোখ তুলে তাকিয়েছিল নীরবে আকাশের দিকে। শহরের আলো আধারির ভেতর নিজের যন্ত্রণা গিলছিল নীরবে। তখনই পকেটের ফোনটা হালকা কেঁপে উঠল। আহাদের ভ্রু জোড়ায় বিরক্তির ভাঁজ পড়ল। সব কোলাহল থেকে সরে এসেও শান্তি নেই। রাগে ঠোঁট চেপে ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো শাহিনের কণ্ঠস্বর। ভাই কোথায় আপনি? কতবার ফোন দিচ্ছি। আহাদের দাঁত কিরমির করে ওঠে, জাহান্নামে চৌরাস্তায়, এখানে নেটওয়ার্ক নেই, ফোন রাখ। ভাই ভাই একটা নিউজ আছে। রাত 2টার সময় কুরকুরানি উঠছে তোর? তার গলায় ঝাঁজ, রাগে কাঁপছে গলা। শাহিন কয়েক সেকেন্ড চুপ করে থাকে। আহাদ এবার গর্জে ওঠে, যা বলো দ্রুত বল, কুইক। আসলে মিস রিদিতা। আহাদ ঝট করে উঠে বসলো, চোখে আতঙ্কের ছাপ, কণ্ঠ কেঁপে উঠল। কি হয়েছে রিদির? ওপাশ থেকে শাহিনের কোনো সাড়া নেই। আহাদ এবার ধমকে উঠল, শাহিন, আমি জিজ্ঞেস করছি রিদির কি হয়েছে? শাহিন এবার ধীরে ধীরে জবাব দিল। আহাদের শরীর জমে গেল। শব্দগুলো যেন সরাসরি বুকের ভিতর এক ধাক্কা দিল। নিঃশ্বাস আটকে গেল। শাহিন আবারও বলল, এপিলেপসি অ্যাটাক হয়েছিল ভাই। কাল রাতে হাসপাতালে নিয়েছিল, এখন নাকি ঠিক আছে। সকালে বাসায় নিয়ে গেছে। আপনি চিন্তা করেন না ভাই, আমি খবর রাখতেছি। ভাই ভাই। ফোনের ওপাশে শাহিনের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু আহাদ ততক্ষণে কল কেটে দিয়েছে। তার বুকের ভিতরে এক অদৃশ্য বিস্ফোরণ ঘটে গেল। চোখের সামনে ভাসছে রিদির মলিন মুখ। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে গাড়ির জানালায় আঘাত করলো। চূর্ণ বিচূর্ণ হলো জানালার কাজ। হাতের পুরনো ক্ষত থেকে আবারও গরম রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেই যন্ত্রণায় কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে। শুধু একটা নিঃশব্দ হাহাকার বুক চিরে বেরোচ্ছে, যেন সেটা শব্দের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বোতলটা হাতে নিয়ে আবারও চুমুক দেয়। একের পর এক যেন প্রতিটা চুমুকের সঙ্গে নিজের অস্থিরতা গিলে ফেলে। বাসায় ফিরেও নিজেকে থামাতে পারেনি। মাত্রা হারিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে। তার প্রভাবে এখনও তার মাথাটা ঝিমঝিম করছে। এমন সময় নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে আসে আদনান। আদনানকে দেখে আহাদের রক্ত মাথাচাড়া দিয়ে উঠল। কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঝড়ের বেগে উঠে আদনানের কলার টেনে ধরে। কেউ কিছু বুঝে ওঠার আগে একের পর এক ঘুষি বসিয়ে দেয়। তার মুখে তখন আগুন জ্বলছে, চোখে হিংস্র উন্মাদনা। তার এই বিস্ফোরণে বাড়ির সবাই দৌড়ে আসে। তার হঠাৎ এমন কাণ্ডে সবাই হতবিহ্বল হয়ে যায়। আহাদ আরেকটা ঘুষি মেরে সিংহের মতো গর্জন করে উঠল, তোর সাহস হলো কি করে? হ্যাঁ, সাহস হলো কি করে আহাদ রাজা থেকে তার প্রিয়সীকে ছিনিয়ে নেওয়ার?
এই বলে আরও একটা ঘুষি বসিয়ে দেয়। আদনান টাল খেয়ে মেঝেতে পড়তে পড়তে নিজেকে সামলালো। প্রচণ্ড রাগে বুক উঠানামা করছে তার। আবার আদনানের কলার টেনে ধরলো, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজকে আমার রীতির এই অবস্থা। মেরে তোর চেহারার নকশা পাল্টাই দিব আমি। আফরোজা শেখ এগিয়ে ছাড়ানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হয়ে একরকম ধমকে উঠলেন, আহাদ ছাড়ো ওকে, কি করছো, ছাড়ো বলছি। আহাদ জ্বলন্ত চোখে তাকায় মায়ের দিকে। কপালের শিরাগুলো নীলচে বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, দাঁত কিরমির করছে, কিন্তু আদনানকে ছাড়লো না। আদনান এবার ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে শার্ট ঠিক করতে করতে বলল, আমি জানতাম না হৃদির এমন কিছু হতে পারে। জানলে আমি কখনোই রাজি হতাম না। তোর কি মনে হয়েছে আমি তোকে এই বিয়ে করতে দিতাম? আদনান ঠোঁট কামড়ে হালকা হাসলো, আমি এমনটাই বিয়ে করতাম না। হৃদিকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমাকে এসব করতে তুই বাধ্য করেছিলি। আহাদ আবার তেড়ে যায় তার দিকে, তবে মাঝখানে বাদ সেজে দাঁড়ায় আশফাক মির। এতে আহাদ চাচার উপর ফুঁসে উঠল, চাচু সরে যাও সামনে থেকে, আমি ওকে মেরে চালের ড্রামে ঢুকিয়ে রাখবো বলে দিলাম। চুপ থাক, আসছে চালের ড্রামে ঢুকায় রাখতে। আশফাক মির হালকা ধমকে সুরে বললেন কথাটা, কিন্তু এতে আহাদের কোনো হেলদোল নেই। সে সজোর একটা লাথি মারল ডান পাশের সোফায়। সোফাটা হালকা কাত হয়ে পড়ল। হালিমা বেগম আর আহিয়া ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। আফরোজা শেখ এবার গর্জে ওঠেন, তুমি কি পাগল হয়ে গেছো? এইভাবে হিংস্র পশুর মতো আচরণ করছো কেন? আমজাদ মির ঠোঁট বাঁকিয়ে হেসে উঠলেন, নিজের ছেলের না হওয়া বউকে ভাসুরের ছেলের হাতে দিতে চাও, আর ভাবছো তোমার ছেলে ভেজা বেড়াল হয়ে সেটা দেখবে? স্বামীর এই কথায় বিচলিত হলেন না, বরং একটুখানি সোজা হয়ে বসলেন, মুখে কঠোরতা এনে বললেন, তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? বরং তার এই কথায় সবাই চমকে তাকায় তার দিকে। আমজাদ মির ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেন, মানে তুমি জানতে? হালকা হাসলো আফরোজা শেখ, এমনি এমনি তো আর নাম করা লয়ার এর অ্যাওয়ার্ড পাইনি। সন্দেহ আমার সেদিনই হয়েছে, আজ নিশ্চিত হলাম। মায়ের কথা শুনে আহাদের চরম পর্যায়ে রাগ এবার পৌঁছে গেল। হাতের কাছে থাকা ফুলদানি তুলে ছুঁড়ে মারল আদনানের দিকে। আদনান নিচু হয়ে নিজেকে আত্মরক্ষা করলেও ফুলদানি ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো দেয়ালে। সবাই বুঝতে পারলো মায়ের রাগ আদনানের উপর ঝাড়ছে, কিন্তু আদনান কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ সে জানতো এমন কিছুই ঘটবে। তাছাড়া তার বলার ভাষা নেই। আহাদ তো ঠিকই বলেছে, সব তার জন্যই হয়েছে। আমজাদ মিরে বা দৃঢ় কণ্ঠে বললেন, এবার এখন নিশ্চিন্ত হয়েছ? এখন এই বিয়ের গুটিটা ঘুরিয়ে দাও আফরোজা, তা না হলে আবার আমার বিয়ের গুটি ঘুরে যাবে। মানে? ভ্রুকুচকে জানতে চাইল আফরোজা শেখ। আমজাদ মির ছেলের দিকে তাকালেন, দুবার গলা খাকারি দিয়ে বললেন, কিছু না, তুমি রিদির বাবাকে ফোন করে বলে দাও এই বিয়ে হবে না। বিয়ে হবে, আর আজই হবে। আহাদের কর্কশ কণ্ঠে বজ্রপাতের মতো চমকে যায়। আহাদ দুদিকে ঘাটটা ঘুরিয়ে নিয়ে আরাম নেওয়ার চেষ্টা করে, অতঃপর ধীরে সোফায় গিয়ে বসলো। পা তুলে দুই হাত ছড়িয়ে আশফাক মির কাছে এসে জিজ্ঞাসা করলো, বিয়ে হবে মানে তুই চাইছিসটা কি বলতো? আদ এক ঝলক সবার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত দীপ্তি, একটা রহস্যময় হাসি দিয়ে বলল, বউ চাই চাচু, কিন্তু আমার না হওয়া বউয়ের একমাত্র বাপটা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে কিছুতেই আমার আর হৃদির বিয়ে মেনে নেবে না। আহিয়া বিস্মিত হয়ে ভাইয়ার পাশে বসলো, উৎকণ্ঠা স্বরে জানতে চাইলো, তুমি কি করে বুঝলে ভাইয়া? আহাদ একটা বাঁকা হাসি দিয়ে বলল, সেদিনই বুঝে গেছি, যখন শ্বশুরমশাই আমাকে তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলেছিলেন, তার চোখে আমার প্রতি এমন একরাশ বিরক্তি দেখেছি। আশফাক মির এবার কাছে এসে বলল, তাহলে এবার কি করবি? বেশি কিছু না চাচু, জাস্ট ছোট্ট একটা ডেমো দেখাবো শ্বশুরমশাইকে। বলে একটা বাঁকা রহস্যময় হাসি দিল আহাদ। অতঃপর উঠে একরকম হাত পা ছুড়ে একরকম নাচতে নাচতে উপরে চলে গেল। মুখে একটা গুনগুনি শোনা যাচ্ছে। পেছনে সবাই হতভম্ব মুখে তার চলে যাওয়ার ভঙ্গিমার দিকে তাকিয়ে রইল। আহাদ উপরে যেতেই পুরো হল ঘরে ক্ষণিকের জন্য নিস্তব্ধতা ভর করে। আফরোজা শেখ ভারী নিঃশ্বাস ফেলে বসলেন নিজের চেয়ারে। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ, চোখের কোণে রাগ আর অসহায়তার মিশ্র ছাপ। একরকম দোটানায় পড়লেন। এক হাতে কপাল চেপে ধরলেন, যেন নিজের ধৈর্যটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমজাদ মির ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসলেন। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। অতঃপর মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি ভাবছো আফরোজা? তোমার মুখটা এমন দেখাচ্ছ কেন? আফরোজা শেখ স্বামীর কথায় মাথা তুলে তাকায় তার দিকে। চিকন প্রেমের চশমাটা 2 আঙ্গুল দিয়ে ঠেলে ঠিক করে নিয়ে বললেন, ভাবছি এখন রিদি তার বাবাকে কি জবাব দেব। আমজাদ মির হালকা হাসলেন, যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে বললেন, এটা নিয়ে এত ভাবাভাবির কি আছে আফরোজা? যা হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে।
কথাটা শুনেই আফরোজা শেখের ব্রুজোরা কুচকে গেল। ঠোঁটে ক্ষীণ রাগে রেখা ফুটে উঠল, কণ্ঠে গাম্ভীর্য আর অভিমান মেশানো স্বর। সব চিন্তা ভাবনা তো আমারই, তাই না? আমি রিদিতার বাবাকে ডেকেছি, বিয়ের কথাবার্তা আমি বলেছি, এখন প্রতারণাও আমি করছি। আর এই সব কিছু হয়েছে আপনার জন্য মন্ত্রী মশাই। আমজাদ মীর একটু হকচকিয়ে বললেন, যাক বাবা, আমি আবার কি করলাম? ছেলের যত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ? আফরোজা শেখ এবার স্বর উঁচু করলেন। আপনি সব জানতেন। আপনি যদি আমাকে আগেই বলতেন তাহলে পানি এত দূর গড়ায় না। এখন আমি রিদিতার বাবাকে মুখ দেখাবো কিভাবে? তারা কি ভাববে আমার সম্পর্কে? একজন আইনজীবী হয়েও আমি প্রতারণা করেছি তাদের সাথে। আমজাদ মীর নিরুপায় কণ্ঠে বললেন, তোমার ছেলে আমাকে হুমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল আফরোজা, কি করে বলতাম? আর প্রতারণা কেন বলছো? বিয়ে তো হচ্ছেই। হচ্ছে, কিন্তু যেভাবে হচ্ছে তা প্রতারণা ছাড়া কিছু না। এক ছেলেকে দেখিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে, ভাবতেই পারছি না আমি। কি যে হবে আল্লাহই জানে। আহিয়া তখন পাশে বসে কথা শুনছিল। মায়ের এই কথা শুনে হালকা হেসে বলল, কি আর হবে, 2 পাগল মিলে এখন পুরো পাগল হবে। হলঘরের এক কোণে বুকশেলফে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আদনান। আহিয়ার কথায় তার ঠোঁটের কোণে হালকা এক তীর্যক হাসি ফুটে উঠল। আশফাক মীর এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার আফরোজা শেখকে সান্ত্বনার আশ্বাস দিয়ে গম্ভীরভাবে বলল, তুমি এটা নিয়ে শুধু শুধু চিন্তা করবে না তো ভাবি, যা হওয়ার হবে সেটা সময় হলে দেখা যাবে। আশফাক ঠিক বলেছে, তুমি চিন্তা করো না, ভরসা রাখো আমার উপর। এই বলে তিনি স্ত্রীর হাতে আশ্বাসের হাত রাখলেন। আফরোজা শেখ আর কিছু বললেন না, চোখ বন্ধ করে পিছনে চেয়ার একটু হেলে বসলেন, যেন ভেতরের অস্থিরতাকে সামলে নিচ্ছেন। আশফাক মীর এবার পাশে দাঁড়িয়ে থাকা হালিমা বেগমের দিকে এক ঝলক তাকিয়ে নিজের রুমে চলে গেলেন। 2 মিনিটও যায়নি ঘর থেকে চিৎকার ভেসে এলো, হালিমা, হালিমা, একটু আসো তো। হালিমা বেগম তখন গ্লাসে পানি ঢালছিলেন। আহিয়ার হাতে গ্লাসটা দিয়ে তাড়াহুড়ো করে এক প্রকার দৌড়ে গেলেন। রুমে ঢুকেই থমকে গেলেন। পুরো ঘর এলোমেলো করে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। হালিমার চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। এ কি হাল করেছো ঘরের? আশফাক মীর আলমারির সামনে দাঁড়িয়ে বিরক্ত মুখে ঘুরে তাকালেন। আমার ক্রিম কালারের পাঞ্জাবিটা কই, পাচ্ছি না কেন? হালিমা নির্লিপ্ত ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা কাপড় তুলতে তুলতে বললেন, বানিয়াপার ছেলেকে দিয়ে দিচ্ছি। সাথে সাথে আশফাক মীর চেঁচিয়ে উঠল, কি? আমি একজনও পড়লাম না আর তুমি সেটা দিয়ে দিলা? পড়ো না বলেই তো দিয়ে দিচ্ছি, অযথা পড়ে আছে। অযথা? আমি এখন কি পরে যাব তোমার গুণধর বাতিজার বিয়েতে? হালিমা কপাল ভাঁজ করে বললেন, কেন, তোমার কাপড়ের অভাব? তাহলে আমার একটা শাড়ি নাও। আশফাক মীর স্থির হয়ে দাঁড়িয়েছে, এক দৃষ্টিতে তাকিয়েছে হালিমার দিকে। হালিমা কাপড় গুছাতে ব্যস্ত থাকার ভান করলেও বুঝতে পারছিলেন স্বামীর দৃষ্টি তার উপর স্থির হয়ে আছে। শেষে বিরক্ত হয়ে হাতের কাপড়গুলো আলমারিতে রেখে ঘুরে তাকিয়ে প্রশ্ন করল, এইভাবে তাকিয়ে আছো কেন? চোখ দিয়ে গিলে খাবা নাকি? এভাবে বলতে পারলে আমাকে? আমার পছন্দের পাঞ্জাবি ছিল সেটা। আচ্ছা, গত সপ্তাহে কে বলেছিল এই পাঞ্জাবিটা ভালো না? আর আজ বলছো পছন্দের ছিল? এত তাড়াতাড়ি মুড়ে যাও কি করে? 2 দিন পর তো বলবে আমাকেও ভালো লাগছে না। আশফাক মীর 2 পা এগিয়ে এসে নিচু গলায় বললেন, যদি তাই হতো তাহলে এতগুলো বছর আছো কি করে আমার সাথে? আছি তো তোমার ছেলে মেয়ের জন্য, তা না হলে তোমার মতো লোকের সাথে কে থাকতো? আশফাক মীর ভ্রুকুচকে স্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিল। তুমি বলতে চাইছো আমি খারাপ? বলতে চাইছি না, বলছি। আশফাক মাথা নেড়ে এক নিঃশ্বাস ফেলে বললেন, শুনেছি ভালোবেসে বিয়ে করলে নাকি অনেক সুযোগ সুবিধা আছে। বিবিজান নাকি ভালো মন্দের খেয়াল রাখে, কিন্তু আমার বিবিজান বাড়ি কুকুরগুলোর খেয়াল রাখে, মাগার আমার খেয়াল রাখে না, আফসোস। হালিমা একদম থেমে গিয়ে তাকালেন, অতঃপর ঠোঁটের কোণে হালকা কটাক্ষের হাসি টেনে বললেন, বেশি আফসোস হচ্ছে? তাহলে কচু গাছের সাথে গলায় দড়ি দাও গিয়ে, যত সব, সরো তো। এই বলে হালিমা বেগম তার বুকে হাত রেখে ঠেলে সরিয়ে দিলেন আর রুম থেকে বেরিয়ে গেলেন। আশফাক মীর থেমে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন দরজার দিকে, অতঃপর ধীরে ধীরে বিছানায় বসে পড়লেন। মুখে অদ্ভুত হালকা হাসি ফুটে উঠল। রাগে বউটা যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দর হয়ে যায়। আহারে, আগের মতো শুধু আলিঙ্গনটা করতে পারলাম না।
বেলা তখন অনেকটাই গড়িয়ে গেছে। সূর্যটা আকাশের মাঝ বরাবর। আজকে সূর্যটার তাপটা একটু কম, কিন্তু উজ্জ্বলতা যেন আগের দিনের তুলনায় তীব্র। জানালা দিয়ে আসা সেই আলো ঘরের ধুলোবালির সাথে মিশে এক ধরনের হলদেটে আভা তৈরি করেছে, কিন্তু সেই উষ্ণতার ভেতরেও কোথাও একটা অস্বস্তি জমে আছে। রিদিতা বিছানায় শক্ত হয়ে বসে আছে, হাঁটু জড়িয়ে। তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে পিঠ জুড়ে। তার মুখে কোনো রং নেই, শুধু ক্লান্তির একটা ধূসর ছায়া। ঠোঁটে সিদ্ধান্ত, সে কিছুতে হলুদ মাখবে না। ফরিদা বেগম সেই সকাল থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আর ঈশানীর সাথে তো কথাই বলছে না, তাই শেষমেশ বোঝানোর দায়িত্ব পড়ল আনিকার উপর। ঈশানীর সাথে কথা বলে না বলে ঈশানী আনিকাকে খবর পাঠিয়েছে। ঈশানীর সাথে কথা বলে না বলে ঈশানী আনিকাকে খবর পাঠিয়েছে। তাছাড়া আনিকা যেহেতু রিদির বন্ধু, তো তার বিয়েতে থাকবেই। নীলাকেও বলা হয়েছে, তবে নীলা এলো না। আনিকা রিদি সামনে বসে আছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বোঝাতে। রিধি, সময় নাই আর, এবার তো একটু আন্টির কথাটা শোন। রিদি চুপ করে বসেছিল এতক্ষণ, কিন্তু এবার মুখ তুলে তাকালো, চোখে যেন রক্ত উঠে এসেছে। ঠোঁট শক্ত হয়ে আছে, কণ্ঠটা কেঁপে উঠল। আনিকা, আমার সামনে থেকে যা বলতেছি, তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না। তোরা সবাই একরকম স্বার্থপর কোথাকার। আনিকা হতভম্ব হয়ে বলল, আরে আমি কি করলাম? সব কিছু জেনে বুঝে এখনো বলছিস আমাকে আদনানের জন্য হলুদ লাগাতে? আনিকা কিছু একটা বলতে যাবে, এমন সময় আবার ফরিদা বেগম একটা বাটিতে করে হলুদ নিয়ে রুমে ঢুকলেন। আঙ্গুল দিয়ে একটু হলুদ তুলে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর শাড়ি টাড়ি পরে রেডি হওয়া লাগবে না, শুধু গালে একটু ছোঁয়া দিই তাতেই হবে। রিদি এবার বিরক্ত হয়ে চোখ মুখ গুছিয়ে নিল। সকাল থেকে একই কথা একটানা বারবার শুনতে শুনতে কান পচে গেছে। মাথার ভেতর যেন কেউ হাতুড়ি মারছে। রাগে ঠোঁট চেপে চেঁচিয়ে উঠল, কতবার বলেছি আমি হলুদ লাগাবো না? আর হলুদ লাগানো কি ফরজ? নিশ্চয়ই না। তাহলে বারবার একই কথা কেন বলতেছ? তবুও একটা রীতিনীতি তো আছে নাকি? তিনি আবারও হাত বাড়ালেন। রীতি এবার রেগে ধরফর করে বিছানা থেকে নেমে গেল। ধপধপ পা ফেলে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, বললাম তো আমি এসব লাগাবো না। আজব। তখনই চোখে পড়ল ড্রয়িং রুমে তার বাবা দাঁড়িয়েছে। রিদিকে দেখে তিনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। শান্ত কণ্ঠে বললেন, ও যখন চাইছে না কোনো জোর ও যখন চাইছে না কেন জোর করছো ফরিদা? ইসলামে কোথাও বলা হয়নি যে হলুদ না মাখলে বিয়ে হয় না। ও না চাইলে থাকুক। ফরিদা বেগম বাবা মেয়ের দিকে রাগি রাগি চোখে এক ঝলক তাকিয়ে নিঃশব্দে টেবিলের উপর হলুদের বাটিটা রেখে রান্নাঘরের দিকে চলে গেল। রিদিকে সেদিকে তাকিয়ে এক কদম বাড়াতেই হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। পাশে থাকা চেয়ার আঁকড়ে ধরে নিজের ভারসাম্য রক্ষা করে এরপর চোখ বুলায় চারিপাশে। ড্রয়িং রুমের সোফা টেবিলের এক পাশে সরিয়ে বিয়ের আসনের জন্য জায়গা করা হয়েছে। মাঝখানে সাদা ফুলের, দেয়াল আর মেঝেতে রঙিন কুশন। এক পাশে কনের আসন, অন্য পাশে বরের। চারিপাশে লাল গোলাপ আর সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা দেখে রিদির বুকের ভেতর অদ্ভুতভাবে কেঁপে উঠল। মনে হলো এই সাজসজ্জার মাঝে সে বন্দী হয়ে গেছে। কেমন অস্থিরতা লাগছে তার। ঠোঁট কেমন শুকিয়ে আসছে, চোখ জোড়া মুহূর্তে পানি ছলমল করছে। কোনো রকম ধরফর করে দৌড়ে এসে ঢুকে পড়ল ওয়াশরুমে। দরজাটা কট করে বন্ধ হতেই আনিকা হতভম্ব হয়ে দরজার সামনে গিয়ে কড়া নাড়ল। রিধি, রিধি, কি হয়েছে? ঠিক আছিস? ভিতর থেকে নাক টানার আওয়াজ এলো। আনিকা বুঝতে পারলো রিদি কাঁদছে, তাই আর ডাকলো না। ভাবলো কাঁদলে হয়তো ওর বুকটা একটু হালকা হবে। সে আবার এসে বিছানায় বসে পড়ল। তার কি করা উচিত, কি বলে সান্ত্বনা দেওয়া উচিত জানে না। জানে না। শুধু বসে বসে এক হাত দিয়ে অন্য হাতের তালু ঘষতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর রিদি ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। চুলে তাওয়াল পাচানো, মুখে হালকা পানির ছিটা। তা একটু ফ্রেশ লাগলেও চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। রিদি দরজার চৌকাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এমন সময় ঈশানী এসে কয়েকটা শাড়ি বিছানার উপর ছড়িয়ে রাখলো। রাইসাও তখন পিছু পিছু আসে, মুখে হালকা মেকআপ, চোখে কৌতূহল নিয়ে এসে বসলো বিছানায়। ঈশানী আনিকাকে উদ্দেশ্য করে বলল, এগুলো সব ওর বিয়ের শাড়ি। এখান থেকে যে কোনো একটা পছন্দ করে পরিয়ে সাজিয়ে দিও। ঠিক আছে আপু। আনিকা এক এক করে শাড়িগুলো দেখতে লাগলো। তার চোখ পড়ল একটা লাল শাড়ির উপর, ঝলমলে রক্ত লাল রেশমের উপর গোল্ডেন সুতার ঘন কাজ, যেন আগুনের ভিতর সূর্যের ঝিকিমিকি। আনিকা সেটা তুলে নিয়ে রিদির গায়ে কেমন লাগবে ভাবছে। ঠিক তখনই রাইসা একটা অফ হোয়াইট আর গোল্ডেনের ভিতর ছোট ছোট পাথর জোড়া শাড়িটা তুলে ধরলো। আনিকা আপু, এটা পরাও না, এটা খুব সুন্দর, একদম ফেরগিদি আপুর মতো। আনিকা মাথা নেড়ে বলল, রাইসা, বিয়েতে সবাই লাল শাড়িই পরে, লাল শাড়িতেই কনে বেশি সুন্দর লাগে। রাইসা ঠোঁট উল্টে বলল, আজকাল আর কেউ লাল শাড়ি পরে না আপু,
সব সেলিব্রিটিরা এখন অফ হোয়াইট প্যান্ডেল আকশির কালারই পরে। এই লালটা পুরনো হয়ে গেছে। কার যুক্তি খুঁজে পেল না। আসলে আজকাল বিয়েতে সাদা, ক্রিম, হালকা গোলাপি এসব রঙই বেশি চলে। ঐতিহ্যিক লালটা তেমন দেখা যায় না, তাই রাইসার দেওয়া শাড়িটা তুলে নেয়। তখনই হঠাৎ রিধি আনিকার বাছাই করা লাল ঝলমল শাড়িটা তুলে গলা কাঁপিয়ে উঠল। এটা পরিয়ে দে। রাইসা আর আনিকা দুজনেই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। যে মেয়েটা হলুদ মাখবে না, বিয়ে করবে না বলে থ মেরে বসেছিল, এখন নিজেই লাল শাড়ি পরে বউ সাজতে চাইছে। আনিকার মনে সন্দেহ হলো। তাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে রিধি এবার একটু ধমকের সুরে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? বললাম তো এটা পরিয়ে দিতে। আনিকা শাড়িটা হাতে নিয়ে উঠে পড়ে। এরপর রাইসার আনিকা দীর্ঘ সময় নিয়ে রিদিকে সাজাতে শুরু করলো। চুলগুলো আলতো করে খুলে দিল, গলায় পাতলা সোনার হার, কপালে ছোট টিকলি, ঠোঁটে হালকা রং, মুখটা অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির নিচে এক অচেনা ঝড় বইছে। ঈশানী আর ফরিদা বেগম মাঝে মধ্যে উকি দিয়ে দেখে যাচ্ছেন। সাজানো শেষে রিদি তাকে ধরে আয়নার সামনে এসে দাঁড় করালো। আনিকা হালকা আলোয় ভেসে উঠল লাল শাড়িতে এক কোণে। রিদি নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বুকটা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আয়নার ভেতরে যেন এক অন্যজনকে দেখছে, একজন অপরিচিতা নারী যে লাল শাড়ি পরে আছে, অথচ ভেতরে ভেতরে মৃত। এমন সময় ঈশানীর ডাকে রাইসার আনিকা রুম থেকে বেরিয়ে যায়। রিদি তখন আরও এক পা এগিয়ে যায় আয়নার দিকে। বুকে অদ্ভুত কম্পনে ঢেউ উঠেছে, ওষ্ঠজোড়া কাঁপছে, তিরতির করে চোখ জোড়া মুহূর্তে ভিজে উঠল। মনে পড়ল আহাদের সে ভয়ঙ্কর কথাটা। আমার অনুমতি ছাড়া যদি আর কখনো লাল শাড়ি পরেছিস, তাহলে তোর ওই লাল শাড়ি আমি সাদা কাফনের কাপড়ে পরিণত করব। রিদির আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকে ঠোঁট ফুলিয়ে ডুক রেখে দিয়ে উঠল, কই দেখুন, আমি তো লাল শাড়ি পরেছি, আপনার অনুমতি ছাড়াই পরেছি। তাহলে আপনি কেন আসছেন না? কেন আসছেন না আমার এই লাল শাড়ি কাফনের কাপড়ে পরিণত করতে? আমার অস্তিত্ব হচ্ছে এই লাল রংটা আমার গায়ে আগুনের মতো জ্বলছে, বিশ্বাস করুন। স্বস্তি পাচ্ছি না আমি।